আমি বলি যে আইনের কোনো লঙ্ঘন না। আমরা প্রশাসনকে কথা দিয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবেই করব আমাদের প্রোগ্রাম, যেহেতু আমাদের এই বাগেরহাটে 9টা উপজেলা এবং 3টা পৌরসভার নেতৃবৃন্দদেরকে আমরা দাওয়াত দিয়েছি, তারা অবশ্যই ভেন্যুতে আসবে। আমাদের প্রশাসন যদি এই ভেন্যুতে করতে না দেয়, আমরা এই বাগেরহাট আপনার পিরিজপুর হাইওয়েতে আমরা র্যালি করব। র্যালি করে আমরা 1 কিলোমিটার দূরে গিয়ে সেখানে আমাদের জনসভাটি করবো। সেই ব্যবস্থা আমরা ট্রাকে অলরেডি করে রেখেছি, বিকল্প ব্যবস্থা করা আছে। আমরা কোনো অবস্থাতেই আইন ভঙ্গ করব না। 5ই আগস্টের পরে আপনারা জানেন বাংলাদেশ একটি সত্যিকারের থেকে এখন উনি আবারও আপনারা জানেন যে 98 সালে উনি সুযোগ বুঝেই বিএনপিতে যোগদান করেছিলেন। তার আগে উনি প্রাথমিক সদস্য ছিলেন না, অতীতেও ছিলেন না, ভবিষ্যৎ নাই, এবং 8 সালে বোধহয় না 9 সালে উনি 9 সালের 25 ফেব্রুয়ারি চলে যান। সেজন্য এই যে যারা এইরকম আসেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তো নির্দেশই রয়ে গেছে যে 5ই আগস্টের পরে যারা বিএনপিতে ছিল তারা ছাড়া এখনকার আর যারা পাবে না। সেজন্য আমরা ডিসি সাহেবকে বোঝানোর চেষ্টা করলাম যে উনি একজন ব্যক্তির জন্য এরকম একটা সমাবেশ, যেটা আমরা একজন দীর্ঘদিন কারা নির্যাতিত ব্যক্তির জন্য, শুধু তাই না, এই বিজয় মাসে আমাদেরও বিজয়ের দিনে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করার দরকার। দেশ কিভাবে আগামীতে যাবে আপনারা সেই ব্যাপারে আমাদের একটা আজকে জনসভা ছিল। তো যাই হোক, আমরা তাকে ডিসি সাহেবকে আমরা বললেও তিনি এটাকে আমরা বুঝতে পারিনি, অথবা তিনি ইচ্ছাকৃতভাবে এইটাকে আপনি 141 আমরা বলেছিলাম এটা উইথড্র করেন, তিনি এটাকে উইথড্র করেন নাই। এটা আমরা অতীব নিন্দা জানাচ্ছি, অতীব আমরা দুঃখ প্রকাশ করছি যে এইটা আমার মনে হয় সঠিক না। একটা ব্যক্তি বিশেষের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি তার একটা জনসভা, এই 5ই আগস্টের পরে প্রথম জনসভা, তাকে তিনি হ্যাম্পার করছেন 144 ধারা জারি করে। তাকে কিন্তু আমরা খুব বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি আপনার জেলা প্রশাসক, আপনার অনেক ক্ষমতা, আপনি এখনই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আপনি এই 144 ধারা আপনি তুলে নিয়ে যেতে পারেন। কিন্তু তিনি অনেক আইনের অনেক কিছু মারপাল দেখাইছেন যেগুলোর কোনো ভিত্তি নাই, তারপরেও তিনি এই ব্যাপারে রয়েছে। যাই হোক, আমরা এখন আপনাদের জন্য যে জন্য আসছি যে আমরা আমাদের যে জনসভা শান্তিপূর্ণভাবে জনসভা, আমরা আমাদের জনসভা করবার জন্য, কারণ এটা অলরেডি বিভিন্ন জায়গায় প্রচারানো হয়েছে, এমনি লোকজন আসবে, আমরা না গেলেও বহু লোক আসবে, তাদের বরং আমরা ওখানে গেলে শান্তিপূর্ণভাবে এই সভাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারব। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ব্যাপক জনপ্রিয়তায় সন্নিহিত হয়ে ওই একই স্থানের পাশে আরেকটি সভা ডাকায় প্রশাসন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক পচুয়ার মাধ্যমে একটি পরিপত্র জারি করে আজকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওইখানে 144 ধারা জারি হয়েছে। এই 144 ধারা জারিকে কেন্দ্র করে জননেতা জনাব এম.এস. সেলিম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের সভাটি স্থগিত করছে। সেই বিষয়টি আপনাদের মাধ্যমে বাগেরহাটের জনগণ সহ বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমরা আজকের এই লিখিত বক্তব্যের মধ্য দিয়ে বাগেরহাটের বিষয়টিকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কাজ করতেছিল, যেহেতু আমি কিছুদিন অ্যাবসেন্ট ছিলাম এখানে। আমি আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল, যে স্বৈরাচার সরকার ছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ আমরা দেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি বলে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। তাহলে আপনারা জানেন যে বাগেরহাটে যে মোল্লারহাটে 9 মার্ডারের একটা বোমের কেস ছিল। আপনারা জানেন হিলাল সাহেবের মঞ্চে বোম বাস্ট হয়েছিল। আমি মুভিয়ায় মিটিং করতেছিলাম এবং তাতে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। আমাকে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা সরকারি চাকরি করে উচ্চ মহলে, তাদের আশেপাশে থাকে। তারা বললো, সেলিম সাহেব আপনি যদি এখন কোনো রাজনীতি থেকে রিজাইন না দেন বা রাজনীতি থেকে দূরে না থাকেন বা বাগেরহাট যান, তাহলে আপনাকে কিন্তু ফাঁসি কাস্টে যাইতে হবে। আমার কিছু বন্ধু বান্ধব আছে সরকারি আমরা, তারা আমাকে বললো
যারা প্রাইম মিনিস্টারের পাশে থাকে, এলআর সাহেবদের খুব কাছের লোক ছিল, তারা আমাকে বলতো। আমি বললাম কেন? বলে তারা দক্ষিণ বাংলায় একমাত্র মনে করে যে আপনি রাজনীতিতে আসলে তাদের আর কোনো শক্তি থাকে না, তাহলে তারা আমাকে একমাত্র থ্রেট মনে করে রাজনীতিতে, বা আমাকে মনে করে যে আমি বিএনপি সংগঠিত অনেক সুন্দরভাবে করেছি এবং আরও হয়তো করবে সামনে। সেই কারণে তারা আমাকে এই কেসে ফাঁসাবে। আপনারা জানেন সেই কেস ওপেন হয়েছিল এবং বিভিন্নভাবে আমি বাগেরহাটে এই জন্য আসা বন্ধ করেছি। আমি দলের সাথে যোগাযোগ করা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। আমি উচ্চ মহলে যাকে যাকে জানানো দরকার তাকে জানাইছি। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি একদিন আমাকে এয়ারক্রাফটের মধ্যে পেয়েও আমাদের রাগারাগি করছিল যে তুমি দক্ষিণ পশ্চিম অঞ্চলে, আমি চাই তুমি একজন বড় নেতা হও, আর তুমি কি? আমি বললাম আমার ছোট ভাই সালামকে দিয়েছি, তা ও তো করতেছে রাজনীতি। তা বলতে কোথায় সালাম আর কোথায় তুমি? তা পার্থক্যটা উনি আমার বুঝাই দিল যে সালাম আর তুমি এক হতে পারবে না, কাজেই তোমাকেই আমার প্রয়োজন। তারপর ওনার কথা শুনে আমি মাপ চাচ্ছি। আমি বললাম যে ম্যাডাম, আমি সময় হলে আসবো, আপনাকে সব কথা এখন আমি বলতে পারছি না, কারণ আমার জীবনের পরে হুমকি আছে। সেই হুমকিটা হইতেছে মোল্লারহাটের 9 মার্ডার কেস, সেটা ওপেন হয়েছিল, আপনারা সব সাংবাদিক ভাইরা জানেন, এবং আমাকে ফাঁসি দেওয়ার জন্য বা আমাকে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করছে। তারপরে আমি বিভিন্নভাবে তদবির করে, এবং ওই সময় যারা যার নামে কেস ছিল তাকেও বিভিন্নভাবে আমাকে খুশি করতে হয়েছে, এবং বিভিন্নভাবে লোক মাধ্যমে, এবং সরকারি কর্মকর্তা তো আছে, আপনারা জানেন যে দেশে পয়সা দিলে কি না হয়। সেই সমস্ত জিনিস আমাকে করে আমাকে সেফ থাকতে হয়েছে এবং আমাকে অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছে, যার ফলে আমি আমার ব্যবসা করছি এবং আমার দলের কোনো লোককে বলছি, বাগেরহাটের কোনো লোক গেলেও বলে আমার অফিসে আসবে না, কারণ আমার এই জায়গায় ডিজিএফআই লোক থাকতো, আমি যেখানে যাইতাম আমাকে ফলো করতো, আমার মোবাইল টেপ হইতো, কাজে আমাকে রাজনীতি করার মতো পরিবেশ আমি ছিলাম না। কারণ আমি ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে সমস্ত মায়ের সন্তানরা রক্ত দিচ্ছে, তাদের রক্ত দিয়ে দ্বিতীয়বার আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা রইল, এবং যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমি। এবং তারা না হলে আজ আমি এখানে বাগেরহাটে বসে হয়তো আপনাদের সামনে কথা বলার সুযোগ হতো না। এই কারণে আমি বাগেরহাটের রাজনীতি থেকে একটু দূরে ছিলাম। তারপরে আমার সমস্ত বাধা কেটে গেলে আমি আবার তো আপনাদের পাশে এসেছি। বাগেরহাটে আমি কি করেছি না করেছি আপনাদের চেয়ে বেশি কেউ জানে না, তা কাজে বাগেরহাটের জনগণ আমার চেয়ে বেশি জানে আমি কতটুকু করতে পেরেছি আর করেছি। আপনারা দেখছেন আমি বাগেরহাট জেলা বিএনপি সভাপতির পদ থেকে রিজাইন করছি। আমি কিন্তু আমি বিএনপি সদস্য পদ থেকে কোনো সময় পদত্যাগ করিনি। আমার লেখার মধ্যে একটা টেকনিক ছিল, আমি এমন লয়ার দিয়ে লেখাইছি যারা যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ লয়ার। আমার মেম্বারশিপটা বেগম খালেদা জিয়ার হাতেই রিসিপ্টে আমি মেম্বার হয়েছি, আমার মেম্বারশিপ কেউ নিতে পারে না। আর আমি এখনো সেন্ট্রাল কমিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 4 নম্বর সদস্য, কেন্দ্রীয় নির্বাহী এটা যারা বলেছে ওরা দল থেকে কোনো লোককে ব্যবস্থা নিতে গেলে, বহিষ্কার করতে গেলে কেন্দ্রে সুপারিশ করতে হবে। এটা হচ্ছে কেন্দ্রের ইচ্ছা। কেন্দ্র যদি এরা সুপারিশ করার মালিক, এরা কোনো বহিষ্কার করার মালিক না, ওরা এটাও জানে না যে দল থেকে বহিষ্কার করা যায় না। ইভেন কয়েকটা বহিষ্কার পাঠাইছে, আমার তো মনে হয় কেউ বহিষ্কার হয়নি, কারণ যিনি সদস্য সচিব যারা কনভেনার আর সদস্য সচিব একমত না, কারণ মুজফফর রহমান আলম অতি সই করি না, তালিম সাহেব একা সই করে পাঠাইছে, তাহলে ওটা তো কোনো কার্যকারী হবে না। এটা তো আপনারাও বলছেন, আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি একমত হয়ে কোনো কিছু না করলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে? আর আপনারা সব সদস্য যদি এক না হন তাহলে কি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়? আমি কয়েকবার বাইরের প্রেসিডেন্ট ছিলাম, আমি আবার এইবারও বাইরের প্রেসিডেন্ট আমাকে সবাই চাইতেছে, আমি দাঁড়াবো। এবং বাইরে কোটি কোটি টাকার কয়েক কোটি টাকার মালিক হলে একজন বাইরের প্রেসিডেন্ট করে, খুব শিক্ষিত লার্নেড পার্সন, সেই জায়গায় আমি কিন্তু 2বার প্রেসিডেন্ট ছিলাম, এবারও আমি